ইরান নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? বিশ্বের অন্যতম বিতর্কিত একটা দেশ, তাই না? যাকে প্রায় সবাই একজন ভিলেন হিসেবেই দেখে। কিন্তু এই ধারণাটা কি পুরোপুরি সত্যি? কিছু সূত্র বলছে ইরান আসলে ভিলেন না, ভিকটিম। এমন এক দেশ যাকে ইচ্ছে করে ভুল বোঝা হয়েছে আর পশ্চিমা বিশ্ব বারবার ধোঁকা দিয়েছে। কথাটা শুনতে হয়তো বেশ অবাক লাগছে, কিন্তু ইরানের পেছনের গল্পটা জানলে বোঝা যায় কিভাবে তাকে একদম পরিকল্পিতভাবে ভিলেন বানানো হয়েছে। তাহলে আসল সত্যিটা কি? ইরান কি আসলেই সেই ভিলেন যা আমরা মনে করি, নাকি এমন এক ভুক্তভোগী যার গল্পটা আমাদের কখনো শোনাই হয়নি? চলুন এই উত্তরটা খুঁজে বের করার জন্য আজ ইরানের আধুনিক ইতিহাসের পাতাগুলো একটু উল্টে দেখা যাক। কারণ আজকের ইরানকে বুঝতে হলে আমাদের একটু অতীতে তো ফিরে যেতেই হবে। চলুন একটা টাইম ট্রাভেল করা যাক। আমরা দেখব কোন কোন ঘটনা আজকের ইরানকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তো আমাদের এই যাত্রায় আমরা প্রথমে দেখব কিভাবে ইরানের কালো সোনা মানে তেল, সেটাই তার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়ালো। এরপর আমরা জানব কিভাবে সিআইএর ষড়যন্ত্রে ইরানের গণতন্ত্রকে শেষ করে দেওয়া হলো। আমরা শাহের পশ্চিমা চাল আর তার ফল হিসেবে যে ভয়াবহ বিপ্লব হলো সেটাও দেখব। আর সবশেষে বোঝার চেষ্টা করব ইতিহাসটা আসলে কার দিক থেকে লেখা হয়েছে। আমাদের গল্পের শুরু একদম প্রথম পর্যায় থেকে। আচ্ছা ভাবুন তো একবার, একটা দেশের সবচেয়ে বড় সম্পদই যদি তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে কেমন হবে? ইরানের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। যে তেল মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য আশীর্বাদ ছিল, সেটাই যেন ইরানের গলার ফাঁস হয়ে দাঁড়ালো। এই গল্পের শুরু 1901 সালে উইলিয়াম ডিআরসি নামে এক ব্রিটিশ ব্যবসায়ীর হাত ধরে। তিনি ইরানের শাহের সাথে এমন একটা চুক্তি করলেন যার ফলে ব্রিটেন আক্ষরিক অর্থে ইরানকে তাদের পার্সোনাল পেট্রোল পাম্প বানিয়ে ফেলল। মানে ভাবা যায়, তেল ইরানের, মাটি ইরানের, কিন্তু তার সবটুকু অধিকার চলে গেল ব্রিটিশদের হাতে। এই শোষণটা ঠিক কতটা ভয়াবহ ছিল সেটা বোঝানোর জন্য একটা তুলনা করা হয়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা তো আমরা জানি, তাই না? যেভাবে তারা ভারতের সব সম্পদ লুট করেছিল, ঠিক সেভাবেই অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি ইরানের তেল শুষে নিচ্ছিল। সম্পদ ইরানের, কিন্তু সব লাভ চলে যাচ্ছিল ব্রিটিশদের পকেটে। লোগান সিনেমার কথা মনে আছে, যেখানে গ্রামের মানুষদের ব্রিটিশদের খাজনা দিতে হতো? ইরানের অবস্থাও ঠিক সেরকমই ছিল। শাহ ইউরোপ থেকে প্রচুর ধার দেনা করেছিলেন, আর সেই ঋণ শোধ করা হচ্ছিল ইরানের তেলের টাকা দিয়ে। মানে ভুলটা করছেন শাহ, কিন্তু তার মাসুল গুনতে হচ্ছিল দেশের সাধারণ মানুষকে। শোষণের এই অন্ধকারের মাঝেও কিন্তু ইরানের ইতিহাসে এক ঝলক আশার আলো এসেছিল। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব সেই ছোট্ট একটা সময়ের গল্প, যখন ইরান গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। কিন্তু সেই আশাটা খুব বেশিক্ষণ টেকেনি, খুব তাড়াতাড়ি এক দুঃস্বপ্নে পরিণত হয়। 1951 সাল মোহাম্মদ মোসাদ্দেক নামে একজন নেতা গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, আর ক্ষমতায় এসেই তিনি একটা দুঃসাহসিক পদক্ষেপ নিলেন। ইরানের পুরো তেল শিল্পকে জাতীয়করণ করলেন, মানে দেশের সম্পদ এবার দেশের মানুষের কাজেই লাগবে। কিন্তু এই সিদ্ধান্তে তো ব্রিটিশদের মাথায় হাত। ফল 1953 সালে আমেরিকা আর ব্রিটেন মিলে একটা গোপন অভ্যুত্থান ঘটালো, আর ইরানের গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলল। তাহলে মোসাদ্দেকের আসল অপরাধটা কি ছিল? তার একটাই অপরাধ ছিল, তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন না। পশ্চিমারা এমন একজন নেতাকে কন্ট্রোল করতে পারছিল না, যিনি নিজের দেশের স্বার্থ বিকিয়ে দিতে রাজি নন। তাই তাকে সরিয়ে দেওয়া হলো, আর ক্ষমতায় বসানো হলো তাদেরই পছন্দের এক পুতুলকে। গণতন্ত্রের পতনের পর শুরু হলো তৃতীয় পর্যায়, যাকে বলা যায় পুতুলের রাজত্ব। মোসাদ্দেককে সরিয়ে পশ্চিমারা যাকে ক্ষমতায় বসালো, তিনি হলেন শাহ। চলুন দেখি আমেরিকার এই বন্ধু কিভাবে ইরানকে চালাচ্ছিলেন। শাহের শাসনটা ছিল একটা অদ্ভুত ব্যাপার। একদিকে তিনি দেশে আমেরিকান লাইফস্টাইল নিয়ে এলেন, নারীদের অনেক স্বাধীনতা দিলেন, যা বাইরে থেকে দেখতে বেশ আধুনিক লাগছিল। কিন্তু পর্দার আড়ালে চলছিল চরম স্বৈরাচার। তার একটা গোপন পুলিশ ছিল, সাভাক, যারা তার বিরুদ্ধে যাওয়া যে কোনো আওয়াজকেই নির্মমভাবে দমন করত। শাহ যে তার দেশের মানুষের থেকে কতটা দূরে সরে গিয়েছিলেন, সেটা সৌদি বাদশাহ ফয়সালের এই কথাতেই পরিষ্কার। তিনি শাহকে সাবধান করে বলেছিলেন, আপনি ফ্রান্সের শাহ নন, আপনি ইরানে আছেন, আর এখানকার 90% মানুষ মুসলিম, এটা ভুলবেন না।
কিন্তু শাহ এই সত্যিটা বুঝতেই পারেননি, আর এটাই তার পতনের কারণ হয়ে দাঁড়ালো। আর শাহের এই ভুলেরই ফল হলো আমাদের চতুর্থ পর্যায়ে এক ভয়াবহ প্রতিক্রিয়া। কয়েক দশক ধরে জমে থাকা ক্ষোভ, শোষণ আর বঞ্চনা অবশেষে 1979 সালে ইসলামিক বিপ্লবের আগুনে ফেটে পড়ল। একদিকে ছিলেন শাহ, যিনি তার প্রাসাদ থেকে দেশ চালাতেন, মানুষের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আর অন্যদিকে ছিলেন আয়াতুল্লাহ খোমেনি, যিনি সাধারণ মানুষের মাঝে থাকতেন, তাদের ভাষায় কথা বলতেন এবং শাহকে ইসলাম বিরোধী বলতেন। মানুষ খোমেনির সাথে নিজেদের মেলাতে পারছিল, কারণ তিনি ইরানের নিজস্ব পরিচয় রক্ষার কথা বলছিলেন। আর ফলাফলটা ছিল এক কথায় অবিশ্বাস্য। 1979 গণভোটে 98.2% মানুষ, মানে প্রায় সবাই, ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে ভোট দিল। আর দেখুন, এটা কিন্তু শুধু ধার্মিক মানুষদের জয় ছিল না, এটা ছিল শাহের শাসনের বিরুদ্ধে সব ধরনের মানুষের একটা সম্মিলিত না। তাদের মনে হয়েছিল যাই আসুক, এ শাসনের থেকে যে কোনো পরিবর্তনই ভালো। বিপ্লবের পর নতুন সংবিধানে গার্ডিয়ান কাউন্সিল নামে একটা অত্যন্ত শক্তিশালী সংস্থা তৈরি করা হলো। তাদের হাতে ছিল 3টে মূল ক্ষমতা: সংসদের যে কোনো আইন বাতিল করে দেওয়া, দেশের সব নির্বাচন নিয়ন্ত্রণ করা, আর কারা নির্বাচনে দাঁড়াতে পারবে বা পারবে না সেটাও ঠিক করা। সোজা কথায়, এর মাধ্যমে ধর্মীয় নেতারা দেশের ওপর তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন। তাহলে এই দীর্ঘ পথ পেরিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা দেখলাম কিভাবে কয়েক দশক ধরে ইরানের সাথে বঞ্চনা আর প্রতারণা হয়েছে। এখন সময় হয়েছে আমাদের সেই মূল প্রশ্নে ফিরে যাওয়ার। ইরান কি আসলেই ভিলেন? এই টাইমলাইনটা দেখলেই যেন পুরো গল্পের সারসংক্ষেপটা বোঝা যায়। 1901 সালের ব্রিটিশ শোষণ, তারপর 1953-তে আমেরিকার অভ্যুত্থান, আর সব শেষে 1979-তে শাহকে একা ফেলে দেওয়া। এই প্রত্যেকটা ঘটনাই আজকের ইরানকে তৈরি করেছে, আর তার মনে গভীর ক্ষত তৈরি করেছে। তাহলে প্রশ্নটা হলো, ইরান ঠিক কখন ভিলেন হয়ে গেল? যখন ব্রিটিশরা তার তেল চুরি করছিল তখন? নাকি যখন সিআইএ তার গণতান্ত্রিক সরকারকে ফেলে দিল তখন? নাকি সেই 1979 সালের বিপ্লবের পর? এই প্রশ্নগুলো আমাদের এতদিন ধরে জেনে আসা ধারণাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করে। আর সবশেষে এই আফ্রিকান প্রবাদটাই হয়তো সবচেয়ে বড় সত্যি: যতদিন সিংহ লিখতে না শিখবে, ততদিন সব গল্প শিকারীরই গুণগান গাইবে। ইরানের গল্পটাও কি তেমনই? তাদের নিজেদের গল্পটা বলার সুযোগ কি তারা কখনো পেয়েছে? বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো, তাই না?